দেশকে কিভাবে স্বাধীন করা যায়। কিছু কিছু বিষয় আছে হতবাক হওয়া, যেটা আমরা জানি না, যেটা আমরা কোনোদিন জানারও চেষ্টা করি। আমি দুইটা তথ্য দিব আপনাদের কাছে, যেটা আপনারা শুনলেও অবাক হবেন। যে আমরা বলি যে 1975 সালে, 1971 সালে 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ, কিন্তু 25, 26, 27শে মার্চ তো বাংলাদেশের ইতিহাসের একটা অংশ নয়, বাংলাদেশের ইতিহাসের অংশ নয়। বাংলাদেশ দেশের ইতিহাসকে সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। শেখ মুজিব কে এটাই কিন্তু আমরা জানি না। যেখানে সেখানে দাঁড়ায় গালাগালি করি, যেখানে সেখানে দাঁড়ায় বকাঝকা করি। হ্যাঁ, অনেকে আগে বলতো, এখন আর বলে না। শেখ মুজিব দেশকে স্বাধীন করে একটা অন্যায় কাজ করেছে। যখন দেখে যে পাকিস্তান বসবাসের মতো উপযোগী কোন, মানে কি বলবো, সারা পাকিস্তান বলেন, ওখানে বেলুচিস্তান বলেন, পাঞ্জাব বলেন, পাকিস্তান বলেন, কোথায় বসবাসের মতো এখন একটু শান্ত হয়েছে, তারপরও দেখেন নির্বাচন নিয়ে কি কাণ্ড করতেছে, কি কাণ্ড হয়ে গেল। যেহেতু পাকিস্তান একটি অস্থিতিশীল, বিশ্বের ভিতরে একটি অস্থিতিশীল দেশ, স্থিতিশীল দেশ না। আমরা বিশ্বের ভিতরে স্থিতিশীল দেশ, আমরা একটা অর্থনৈতিক সমৃদ্ধ, নিজের পায়ে দাঁড়ানো একটি দেশ বিশ্বের। তাহলে যদি আমরা পাকিস্তান থেকে 1971 সালে আলাদা হয়ে না যেতাম, তাহলে আমরা এখানে পৌঁছাতে পারতাম। অমর্ত্য সেন, নোবেল লরেট ভারতের, উনিও কিন্তু বাংলাদেশে এসে বলে গেছেন যে বাংলাদেশ ভারতের অনেক সুযোগে এগিয়ে আছে, আমরা ভারতের চাইতে অনেক সুযোগে এগিয়ে আছে। তাই এই যে যারা সেদিন বলেছিল বঙ্গবন্ধুর কথা অনেকেই বলছে, হ্যাঁ, যে দেশটা স্বাধীন করে এটা ভুল হয়েছে। অবশ্য আল্লাহ রহমতে এখন আর বলছে, এখন আর তারা বলছে না। তারা দেখছে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব চিন্তা করছে, চীন চিন্তা করছে, ভারত চিন্তা করছে, আমেরিকা চিন্তা করছে, রাশিয়া চিন্তা করছে, ইংল্যান্ড চিন্তা করছে। বৃহৎ শক্তিগুলো সবাই বাংলাদেশকে নিয়ে এখন চিন্তা করছে। দেখেন এই নির্বাচনের আগে কত ঘটনা ঘটে গেছে, কিন্তু কোন ঘটনাই আমাদের মাথা নোয়াতে পারে না। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আমরা আবার পিছাই যাই। 1952 সালে একটা বই বেরিয়েছে, 14 খণ্ড বই বেরিয়েছে, সব ইংরাজিতে। আমি পার্লামেন্টে বলবো, কিন্তু বলার আমার সময় হয়ে ওঠে। এই বইটা সহজলভ্য করে সবার কাছে, সহজলভ্য করে সবার কাছে পৌঁছে দেবে। এই বইটা সিক্রেট ডকুমেন্টস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিক্রেট ডকুমেন্টস। এটা অধ্যয়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে একদম 1952 সাল, 1970 সাল পর্যন্ত, 71 সাল পর্যন্ত, 70 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় কি বলছেন, কোথায় কোন কথাটি বলেছেন, কোন কথাটি, এটা ওই আমরা আগে বলতাম ডিআইবি দারোগা, তাই তো? পাকিস্তান আমাদের আগে আমরা গোয়েন্দা সংস্থাকে ডিআইবি দারোগা বলতাম, ডিআইবি দারোগা। এবং আমরা অনেক সময় বকাঝকা করতাম, হ্যাঁ, টিকটিকি বলতাম, টিকটিকি। হ্যাঁ, আকিব আছে, আমরা টিকটিকিও বলতাম। ওরা আবার আলাদা, ওরা সিভিল ড্রেসে। এবং আমাদের সাথে তার আবার খুব ভালো সম্পর্ক ছিল। খুব ফেমাস একজন ছিল, আমজাদ মনে হয়, সম্ভবত আমজাদ, খুব সম্ভবত আমজাদ। আমজাদই ছিল কুষ্টিয়া শহরের ফেমাস। এই আমজাদের কাজ ছিল প্রতিদিনের কোন নেতা কি বলছে সেটা ওই যে ওর অফিসে যে লিপিবদ্ধ করে।
আমাদের কিন্তু একদম 68 সাল থেকে আমাদের কথা কুষ্টিয়া পুলিশ লাইনে আছে। 1968 সাল থেকে উদ্যোগী পর্যন্ত আমাদের কথা পুলিশ লাইনে আছে। আমরা কোথায় গেছিলাম, কি করছিলাম, কোথায় কোন মিটিং করছিলাম, কোথায় কোন বক্তৃতা করছিলাম, সমস্ত কিছু পুলিশ লাইনে গেলেই পাওয়া যাবে। এখানে একটা ঘটনা ঘটেছে, আবার আমি আগে আসলাম। একজন নমিনেশন পেয়েছে, নমিনেশন পেলে ওসি সাহেবকে ডাকা হয়েছে, ইউনো সাহেবকে ডাকা হয়েছে, 2 থানার ওসি ওয়ান বোধহয় একটা পদ আছে, তাকে ডাকা হয়েছে। ডিসি অফিসে এসপি ডিসি সব আছে, ডিআই ওয়ান আছে, হ্যাঁ, তারপরে এনএসআই ডিজিএফআই সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, এডিশনাল এসপি মনে হয় একজন আছে, উনিও আছে। কিন্তু আমাদের কুষ্টিয়া জেলার একজন প্রার্থীকে কেউ চেনে না। তারা মুসিবতে পড়ে গেল। যে প্রার্থী কি করতেন, কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন উনি, ওনার নাম কোথায় কোথায় বলেন, এটা কেমন হয়ে যায় না? একজন এমপি পদপ্রার্থী, ওনার নাম কোথাও থাকবে না। গোয়েন্দা সংস্থা, এনএসআই, এসবি, ডিজিএফআই কোনো খাতাপত্রে থাকবে না, এটা তো হতে পারে। এবং ওখানে বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনারাও এটা নিয়ে বেশ চিন্তিত। কেন বলতে পারবেন? তৎকালীন ইউনো সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে আমি চিনি না। তৎকালীন ওসি সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি চিনি না। ডিআই ওয়ানকে জিজ্ঞেস করা নাকি ওসি ওয়াসকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছেন আমি চিনি না, 2 থানা। এখন আমরা 1971 সালে হুইসেলে, একটা হুইসেলে দেশ স্বাধীন হয়ে গেল, এটা আমরা কি করে বিশ্বাস করি? কারণ বঙ্গবন্ধু সেই 52 সাল থেকে বঙ্গবন্ধু কোথায় যাচ্ছেন, কোথায় কি খাচ্ছেন, সিক্রেট ডকুমেন্টস এখনো অফিসিয়ালি প্রকাশ পেয়েছে হলো ইংল্যান্ডে, অফিসিয়ালি আমার কাছে আছে, অফিসিয়ালি প্রকাশ পেয়েছে জার্মান ভাষায়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জার্মান গেলেন না, সেই জার্মান ভাষায় জার্মানিতে প্রকাশ পেয়েছে। আর এটা এখনো আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়নি, এই কারণেই বইয়ের দামটাই নির্ধারণ করা হয়নি। দামটা নির্ধারণ করা হয়ে গেলে আমরা আশা করি উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলেও চলে যাবে, ইউনিয়ন কাউন্সিল অফিসেও চলে যাবে। যেহেতু ইংরাজি আমাদের অনেকের বুঝতে অসুবিধা হবে, যে আমি পার্লামেন্টে দাবি রাখতে চেয়েছিলাম যেটা বাংলা করা হোক, অবিলম্বে বাংলা করা হোক, তাহলে সর্বসাধারণ বুঝতে পারবে যে হোয়াট ইজ শেখ মুজিব, তাই না? বঙ্গবন্ধুরে গালাগাল করে দেবে। বেটা তুমি যদি বাংলাদেশকে স্বীকার করো, বাংলাদেশের মন্ত্রী হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী হোক, পররাষ্ট্রমন্ত্রী হয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াবে, তাহলে যে এই দেশটি সৃষ্টি করে 7ই মার্চে দেশ সৃষ্টি হয় নাই, 7ই মার্চে দেশ সৃষ্টি হয় নাই, এই দেশটি যে সৃষ্টি করলো এবং যে বছরের পর বছর জেলখানায় থাকে, বছরের পর বছর জেলখানায় থাকলো, তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানে দেখেন প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে, সেনাপ্রধানকে আকাশে মেরে দেওয়া হয়েছে। তাহলে বঙ্গবন্ধুকে মেরে দেওয়াটা একটা কঠিন ব্যাপার, তাই না? সেই সময় যদি বঙ্গবন্ধুকে মেরে দিত, এটা এমন কঠিন ব্যাপার তাদের জন্য ছিল। কিন্তু সারা বিশ্বে চাপ, সারা বিশ্বে আমেরিকাও আমাদের বিরোধিতা করলে বঙ্গবন্ধুকে মেরে দিতে হবে, এটাই তারা সায় দেয়, এটাই তারা সায় দেয়। সারা বিশ্ববাসী চাইছে যে না, শেখ মুজিব বেঁচে থাকুক, শেখ মুজিব বেঁচে থাকুক। কারণ এই শেখ মুজিবের আঙুলের ইশারা 7.5 কোটি মানুষ একত্রিত হয়েছে, শুধু তার একটি আঙুলের ইশারা। এটা বিশ্বের কোন দেশে এরকম হয়েছে বলে আমার মনে হয়। তার 7ই মার্চের ভাষণ, এটা একটা ইতিহাস হিসাবে, ঐতিহাসিক ভাষণ হিসাবে ইউনেস্কো জাতিসংঘ গ্রহণ করছে। বিশ্বের যে কয়েকটি ঐতিহাসিক ভাষণ আছে, হ্যাঁ, হেরিটেজ ভাষণ হিসাবে এটা জাতিসংঘ, ইউনেস্কো জাতিসংঘ গ্রহণ করছে।
এই ভাষণে আমার মনে হয় 1000 বছর পরেও এই ভাষণ পুরান হবে। আমরা 1976-77 সালে আমি কয়েক গ্রামের ভিতর বেড় গ্রাম, এখন তো রাস্তাঘাট ছিল না, একটা রোডের পার আমরা মাইক নিয়ে গেছি, মাইক নিয়ে যে ভাষণটা হচ্ছে 76 সালে। মানুষ মানে কাজ ধুয়ে, বেশি লোক না, 15-20 জন লোক হবে, কাজ ধুয়ে কিন্তু তারা এসে আমাদের রিক্সার কাছে বসে থেকে পুরা ভাষণ শুনে তারা আবার মাঠে চলে গেল। সেহেতু এই ভাষণের আবেদন যেমন 71 সালে ছিল, এটা সব সময় রয়ে যাবে, এটা সব সময় রয়ে যাবে। এই ভাষণ আমার ধারণা পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে কোন জাতীয় নেতা দিতে পারবে বলে আমার মনে হয়। উনি তো কোনোদিন টাকায় বক্তৃতা দেন, অনেকে বলেছে ওই অমর খান লিখে দিচ্ছে, খান লিখে দিয়ে উনি বারবার ওই টেবিলের দিকে তাকাবেন, তো উনি তো একবারও টেবিলের দিকে তাকালেন না, একবারও তাকালেন, তাহলে লিখে দেওয়া হতো, ওনার ভাষণ লিখে দেওয়া হতো। যাক, এটা নানান ভাবে ওই সিক্রেট ডকুমেন্টসটা যেটা অলরেডি মুদ্রিত হয়েছে ইংরাজিতে, এটা দাম নির্ধারণ হয়নি, তাহলে দেখা যাবে ওইটা ভিতর বাংলা যখন আমরা পাবো তখন দেখতে যা পাবো যে প্রতিদিনের কর্মসূচি, 30 দিনের কর্মসূচি রয়েছে বঙ্গবন্ধু শিক্ষক। আজকে উনি বাড়িতে ঘুমালেন, ওনার সাথে করিম রহিম, জফাত আউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল, কামরুজ্জামান, মনসুর আলী দেখা করতে আসলো, আব্দুর রাজ্জাক দেখা করতে আসলো, ওই মানে জিল্লুর রহমান সাহেব থেকে আব্দুল সামাদ দেখা করতে আসলেন। এইভাবে একদম কে বাড়িতে আসেন দিকে দেখা করতে আসলো, সেটা ওই বইয়ের ভিতর মুদ্রিত আছে। এটা এসবি ফেলে দিচ্ছে, এই পাণ্ডুলিপিগুলো এসবি ফেলে দিচ্ছে, এটা তাদের কাছে তো কোনো মূল্য নেই। জননেত্রী শেখ হাসিনা এটা জানার পর উনি বললেন সব আমার কাছে নেই। উনি দেখলেন যে এটা তো সবচাইতে বড় দলিল, এর চাইতে ঐতিহাসিক দলিল তো আর হতে পারে না। তখন উনি একটা বোর্ড গঠন করলেন। এখন যে সৌদি আরবের রাষ্ট্রদূত, সাবেক আইজিপি, ওনাকে দিয়ে একটা বোর্ড গঠন করলেন। বোর্ড গঠন করে উনি সেগুলো যাচাই বাছাই, সিনা ছুটা যেগুলো ছিল সেগুলোকে আবার সুন্দর করে ফটোকপি করে সেটা আর 14 খণ্ড বই হয়েছে। সেটা 14 খণ্ড। চিন্তা করা যায় যে শুধু আমরা ওই 7ই মার্চের ভাষণ বলে দিলাম, 25শে মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করে বলে দিলাম, তা নয়। ঠিক আছে, এটা আমি নিজেই চেষ্টা করব। আমি যদিও কথাবার্তা চলছে, অনেক দাম নির্ধারণটা হয়ে যাবে দুটোই, কিন্তু সবার কাছে পাঠযোগ্য হবে না তখন যখন এটা বাংলায় না হয়। এটা বাংলায় করার জন্য আমি অনুরোধ করবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একবার দেখা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে একটা কাজ নিয়ে গেছি, বলা হয়নি। ওনাকে আমি দরকার দেখা করে বলবো যে অবিলম্বে এটা বাংলায় মুদ্রণ করবো। তাহলে কি, তাহলে হবে যে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যে সমস্ত কথা, এই কথাগুলো বাজারে আর কারণ দেখা যাবে যে উনি সেই 52 সাল থেকে শুরু করছে, 53 সালে কি করলেন, 54 সালে উনি মন্ত্রী হয়ে কি করলেন, কোথায় গেলেন, কার বাড়িতে গেলেন, কতদিন মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব চলে যাওয়ার পর আবার উনি কি করছেন, পরের দিন কি করলেন, তারপরের দিন কি করলেন, কোথায় মিটিং করলেন, ফরিদপুর কোথায় কয়টায় মিটিং করলেন, পাবনাতে কয়টায় মিটিং করলেন, খুলনাতে কয়টায় মিটিং করলেন, উনার মিটিংয়ে উনি কি বক্তব্য রাখছেন, সমস্ত কিছু ওই সিক্রেট ডকুমেন্টসের ভিতরে রয়েছে। সেহেতু বঙ্গবন্ধু বুঝিনি, ঠাকুর তো দূরে থাক, বঙ্গবন্ধু মুজিব কি বলবো, উনি নিজেই একজন দার্শনিক, এবং ওনার প্রতিটা কথা, আর উনি এই যে সেদিন একটা ভাষণ আমাদের সংসদে শোনালেন, মাননীয় স্পিকার একটা ভাষণ শোনালেন সংসদে, এটা বোধ হয় বুদ্ধিজীবীদের কবরস্থানে, এই বুদ্ধিজীবী কবরস্থান উদ্বোধন করতে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণটি দিয়েছেন, এটা আপনারা শোনেন। আমি আপনাদের এই শিক্ষক মন্ডলীকে, কলেজ, স্কুল, সুদীজন সবাইকে আসতে বলি এই কারণেই,
আমি আগের দিনও বলেছি, আজও বলছি, আপনাদের আসতে বলি এই কারণেই, ওই ভাষণটা সংগ্রহ করে পড়েন যে বঙ্গবন্ধু ওদের 72 সালে সম্ভবত উনি বুদ্ধিজীবী কবরস্থান উদ্বোধন করতে গেছেন নাকি, এটা যে বক্তব্যটা রেখেছেন ফার্স্ট লাস্ট, হ্যাঁ দেখবেন যে কত ভালো লাগে, কত ভালো লাগবে। এটা সংসদে আমাদেরকে 8 মিনিটের ভাষণ, 8 মিনিট কি 12 মিনিটের ভাষণ মাননীয় স্পিকার আমাদের শোনা। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। উনি সেই 7ই মার্চে উনি এই স্টেপের উপর একটা বক্তব্য না দেখে ওনার মনের ভিতর যেটা এসছে উনি সেটাই অনর্গল বলে গেছেন, অনর্গল বলে গেছেন। কারো কোনো কথা আপনি বলেননি। তবে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সাথে ওনার ওই দিন একটা সলা পরামর্শ হয়েছিল। বেগম মাতা তো অনেক বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু তো যেখানে থাকতেন উনি দেখা করেন, তাহলে উনি দেখা করে কি নির্দেশনা থাকলে এটা আমাদেরকে দিতেন। উনি ছাড়া তো দোয়া কেউ ছিল না। উনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ডেকে বলতেন যে গতকাল আমি দেখা করছি, তোমাদের এই কাজ করতে বলছে, তোমাদের এই কাজ করতে বলছে। উনিও তো আমি মনে করি জাতির জনকের পরে যদি কারোর অবদান দিতে থাকে সেটা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। যাই হোক,